সবে মাত্রই দাঁত ব্রাশ করলো তৌসিফ। ওয়াশরুম থেকে জোরে জোরে ডাকতে লাগলো পৌষকে। পৌষরাত, পৌষরাত। অলস পৌষ তখন খাটে পা ঝুলিয়ে ফোন টিপছে। শুনেও না শোনার মতো করে পড়ে রইল ও। এখন উঠতে মন চাইছে না। ওয়াশরুম থেকে কেন ওকে ডাকতে হবে? তৌসিফ সাড়া শব্দ না পেয়েই উকি দিল রুমে। পৌষকে আরামে থাকতে দেখেই এবার নরম গলায় ডাকলো, হানি, একটু শুনে যাও না। পৌষ আর চোখে তাকালো। তৌসিফ চোখের ইশারায় ডাকলো পৌষকে। মুখে চ্যা শব্দ করলো পৌষ। উঠে পরনে থাকা জামাটা টেনে টুনে ঠিক করে আস্তে আস্তে বলো, কি চাই? কি দিব? তোমাকে চাই। এখানে এসো তাড়াতাড়ি। পৌষ সামান্য ভুরু কুচ্ছিত করে এগিয়ে যেতেই ভেতরে ডাকলো তৌসিফ। 2 পা পিছিয়ে গেল পৌষ। চোখ কপালে তুলে বলল, লুচ্চামি আর কতকাল করবেন? স্বৈরাচার পালালো, অথচ আপনি ভালো হলেন না। দিন দাহারে আমাকে ওয়াশমে ডাকেন কেন? তৌসিফ অসহায় চোখে তাকিয়ে নিজেই বেরিয়ে এলো। পৌষের চোখের সামনেই 2 পাটি দাঁত বের করে বলল, দেখো তো কোথায় ময়লা। 2 বার ব্রাশ করলাম, মাউথ ওয়াশ দিয়ে গার্গিল করলাম, দেখো টাঙও ক্লিন। মুখ খুলে দেখালো তৌসিফ। উকি ঝুঁকি দিয়েই পৌষ দেখলো একটু। হ্যাঁ, সত্যি দাঁতগুলো চমলক্ষ দেখাচ্ছে। কথা বলাতেই ফ্রেশ ঘ্রাণ আসছে। পৌষ অভিজ্ঞ স্বরে বলল, হুম, পরিষ্কার দেখাচ্ছে, কিন্তু আমাকে দেখাচ্ছেন কেন? হুম? মুখে আসা প্রশ্নটা আর করা হলো না ওর। তৌসিফ শুনেছে, পৌষ বলেছে ওর দাঁত পরিষ্কার। একটু আগেও এই মেয়ে ওকে অপমান করেছে, বলেছে তৌসিফের নাকি মুখে গন্ধ। কি লজ্জা, কি লজ্জা! এখন যেহেতু মুখে নিজেই স্বীকার করেছে, তাহলে আর বসে থাকবে কেন তৌসিফ? প্রথমেই পৌষকে টেনে ওর থুতনিতে একটা চুমু দিল। এতেই বাক হারা পৌষ, কিন্তু তাকে সুযোগ না দিয়ে আবারও অধরে চুমু খেল তৌসিফ। একটা দুটো পর পর কয়েকটা। এভাবে ছাড়া ছাড়া স্পর্শ পেয়ে পৌষের শরীর শিউরে উঠল। তৌসিফের বুকের দিকে টি শার্টটা খামছে ধরল ও। তৌসিফ 2 হাতে পৌষের গলাটা চেপে ধরা তখনও। কপালে কপাল ঠেকিয়ে প্রশ্ন করলো, কেমন লাগলো? পৌষ মৌন, কথা বলে না। তৌসিফ ওর নাকে ছোট করে একটা চুমু দিল। বলল, কথা বলো হানি। জানি না। আমার তোতা পাখি তোতলাচ্ছে কেন? পৌষ থমকে আসে। তৌসিফের এইসব স্পর্শ ওকে নাড়িয়ে দেয়। ওর দেহ মন চনমন করে ওঠে। না চাইতেও পৌষ স্বীকার করতে বাধ্য, সে হেরে যায়। তৌসিফ এইভাবে কাছে এলেই সে হেরে যায়। এতদিন যা ও একটু রোকঠোক করেছিল, চরিত্র নিয়ে অসংখ্য প্রশ্ন ছিল, কিন্তু তা এখন অনেকটাই পরিষ্কার। যদিও সোহাকে নিয়ে তার মনে প্রশ্ন অনেক, কিন্তু বর্তমানে সে তৌসিফের বউ। পিয়াসা তার অতীত, যাকে তৌসিফ মনে রাখেনি। পৌষ রাত বিরাতে একেবারে চমকে ওঠে যেন। তৌসিফকে নিজের কাছাকাছি দেখলেই সে এলোমেলো হয়ে যায়। চাপা হাজার নাড়িয়ে হয়তো সাময়িক কষ্ট ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু যখন তৌসিফ এভাবে তার দিকে কাতর দৃষ্টি ফেলে, চোখে চোখে আবদার ধরে, তখন বেসামাল হয়ে ওঠে পৌষ। ওর হাত পা সমান তালে ঝিমঝিম করে ওঠে। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা। তৌসিফ দেখল, বুঝল। মুগ্ধ চোখে আলতো হাতে আদর দিল পৌষের মুখে, যা একদমই সহ্য করতে অক্ষম পৌষ। ও নড়ে উঠতেই তৌসিফ এবার ওর ওষ্ঠধর আঁকড়ে ধরল, পান করলো প্রেম সুধা। পৌষ ছটফট করে উঠতেই আচমকায় ওকে কোলে তুলে নিল তৌসিফ। গলা জড়িয়ে ধরে পৌষ। চোখে চোখ মেলাতেই ব্যর্থ ও। তৌসিফ ওকে নরম বিছানায় রেখে ঝট করে দরজাটা লক করে লাইনগুলো অফ করে দিল। পৌষের কাছে চলে এলো অতি শীঘ্রই। নিজের কাছে নিয়ে কপালে চুমু খেয়ে অসহায় চোখে তাকিয়ে বিনীত গলায় বলল, মে আই হানি।
পৌষের বুক লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে, বুকে বাজছে ড্রাম, চারিদিকে যেন বেসুরা সিতারা বাজছে। মাঝখানে পৌষ। তৌসিফ ওর গলায় থাকা চিকন ওড়নাটা সরাতেই হাত পড়ল বুকে। তাগড়া এক পুরুষ তৌসিফ, যে পূর্বেও নারীর স্পর্শে এসেছিল, বহুবার মেতেছিল তাতে। আজ এত বছর পর পৌষকে টানছে সে, কেন জানি মনটা বেশি টানছে। তৌসিফ ভুলে গেল দিনক্ষণ, আচমকায় কান্নায় ও থেমে গেল। পৌষ সত্যি কাঁদছে, স্বাভাবিক কোনো কান্না না, ও ছাড়া চাইছে তৌসিফের থেকে। কান্নার ধরন ঠিক এমন যেন তৌসিফ তাকে নোংরাভাবে স্পর্শ দিচ্ছে। তবুও তৌসিফ ঘন ঘন শ্বাস ফেলে বলল, হানি, আমি আমি প্লিজ না, না প্লিজ না। অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ তৌসিফ, নারীর অনীহা সে বোঝে। তড়িৎ বেগে ওকে ছেড়ে দিল তৌসিফ। ওর টি শার্ট তখন ফ্লোরে, তা তুলেই সেকেন্ডের ব্যবধানে ওয়াশরুমে ঢুকে পড়ল তৌসিফ। বেয়াক্কেল বনে গেল তৌসিফ, আর বেয়াক্কেল বনেও গেল পৌষও। ওর কেন কান্না এলো তাও নিজেও জানে না। ও তো জোয়ারে ভাসছিল, এটুকুর জন্য তৌসিফকে নিজেকে বিলিয়ে দিতেও। কিন্তু কিন্তু হঠাৎই কেন জানি ওর সহ্য হলো না, সহজ হতে পারল না পৌষ। তাই তো কান্না চলে এলো। একদমই অভিজ্ঞ না পৌষ, ও জানে না, বোঝেও না। হয়তো বয়সের তাড়না বা আবেগে গা ভেসে যায়। কিন্তু হুট করে সে তৌসিফ তাকে কোনো পূর্ব পরিস্থিতি ছাড়া চাইবে, তা কে জানতো? পৌষ নিজেকে সময় বা প্রস্তুতি কোনোটাই দিতে বা নিতে পারেনি। ওভাবে বিছানায় পড়ে রইল পৌষ। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, গোসল করছে তৌসিফ। তৌসিফকে আচমকায় ভয় লাগলো পৌষের। লোকটার সাথে হাজার বেয়াদবি করুক, কিন্তু তার সাথে আজ এই মুহূর্তে এমন কাজ করাটা কি ঠিক হলো না? পৌষ বুঝে উঠতে পারে না, সে কি পৌষকে আবার মারবে নাকি। ভয়ে কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল পৌষ। গায়ে ভালো মতো করে কাঁথাটা টেনে একদম মাথা সহ পেঁচিয়ে নিল। কখন যে ঘুমালো তাও নিজেও জানে না। দীর্ঘ ঘন্টা খানিক পরে তৌসিফ টাওয়াল পেঁচিয়ে বের হলো। এক পলক পৌষকে দেখে আলমারি থেকে একটা ট্রাউজার নিয়ে পরেই বারান্দায় চলে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে গুজে আগুন ধরালো তাতে। বিষাক্ত ধোঁয়া বাতাসে ওড়ালো অলস ভঙ্গিতে। এদিকে বিষাক্ত ধোঁয়া, অন্যদিকে বিষাক্ত অনুভূতি। আজ বহুদিন পর নারী চাইছিল, বললে অবশ্য ভুল, পৌষকে চাইছিল। এই চঞ্চল মেয়েটাকে তার ইদানিং বেশ ভালোই লাগে। এটা যদিও ভালোবাসা কিনা তা বুঝতে অক্ষম তৌসিফ, অথবা স্বীকার করতে চায় না। একবার কি ভালোটাই না বাসলো, সেই ভালোবাসা তাকে ভরা মাঠে মুখে কালি মেখে দিয়েছে। ভালোবাসতেও যেন ভয় লাগে, ইজ্জতহানির ভয়। উদম শরীরে ঠান্ডা লাগলো, বাতাস বইছে, বৃষ্টি শুরু হলো আবার, তবে ঝিরি ঝিরি। গায়ে বিন্দু বিন্দু পানি পড়তেই ভেতরে চলে গেল। খাটের একদম কোনায় ঘুমিয়ে পৌষ, অপর পাশে শুয়ে কিছুক্ষণ এদিকে ওদিকে করলো তৌসিফ। অতঃপর কাঁথাসহ পৌষকে টেনে একদম নিজের কাছে শুয়ে পড়ল। একবার চাইল নিজেও কাঁথার নিচে ঢুকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু পরেক্ষণেই কি মনে করে আর ধরল না, ঘুমিয়ে গেল। রয়ে গেল বুকে কিছু যন্ত্রণা, যা অতি কাছে শুয়ে থাকা মানুষটার অজানা। সকাল সকাল বমি হচ্ছে শ্রেয়ার। হেমন্তের চোখে চোখে মুখে যেন চিন্তা। ভোর রাত থেকেই বমি করেই যাচ্ছে শ্রেয়া। করতে করতে এবার কেঁদেই দিল, বড্ড আদুরে কিনা। হেমন্ত ওর মুখ ধুইয়ে দিল, রুমে নিয়ে খাটে বসিয়ে ছুটল পৌষের রুমে। বারান্দায় লেবুর চারা লাগানো, পৌষ অনেক কিছুই লাগিয়ে রেখেছে। সেবার ওর কলেজে থেকে লেবুর ছোট্ট একটা চারা এনে লাগিয়েছিল। বছর হলো, তবে গাছ ঠেটা এটা।
একদম পৌষের মতো গাঢ় হয়ে আছে, তাই আর মাটিতে লাগানো হয়নি, টবেই আছে। দুটো পাতা ছিঁড়ে নিল হেমন্ত। রুমে এসে পাতা ছিঁড়ে শ্রেয়াকে দিতেই নাকে ধরে লম্বা লম্বা শ্বাস টেনে নিল। একদম সতেজ ঘ্রাণ। হেমন্ত স্বস্তির শ্বাস ফেল। মর্নিং সিকনেস হচ্ছে ইদানিং শ্রেয়ার। নরম স্বভাবের বউটার বড়ই কষ্ট হচ্ছে। হেমন্ত মানতে পারছে না। চিরুনি দিয়ে এলোমেলো চুলগুলো অতি যত্ন করে আঁচড়ে এক করে বেঁধে দিল। ক্লান্ত শ্রেয়া দুর্বল কণ্ঠে বলল, ক্ষুধা লেগেছে? চট করে দাঁড়িয়ে গেল হেমন্ত। শ্রেয়াকে তুলে বারান্দায় খোলা বাতাসে বসিয়ে বলল, 2 মিনিট যান, এখনই আসছি। বের হতে হতেই দেখল চৈত্র সুপের বাটি নিয়ে এদিকেই আসছে। হেসেই ওর হাত থেকে বাটিটা নিল হেমন্ত। বলল, এত সকালে উঠলি যে? ফজরের পর ঘুম এলো না, তাই পড়ছিলাম ভাই। ভাবির কথা শুনলাম, তাই ভাবলাম কিছু খাবে কিনা। একটু লজ্জাই পাচ্ছে চৈত্র। হেমন্ত ওর পিঠ চাপড়ে চলে গেল। ওর অনুপস্থিতিতে ওর ভাই বোনগুলোই যথেষ্ট। টাইম টু টাইম ধরে বেঁধে খাওয়াবে শ্রেয়াকে। পৌষের পর ওদের পেটের কথা শোনার মানুষই তো শ্রেয়াই। স্যুপ পুরোই খেলো শ্রেয়া। খেতে খেতেই বলল, আজ না বললেন পৌষকে আনবেন আপনি? ও হ্যাঁ হ্যাঁ, একটু আনমনা ছিল হেমন্ত। শ্রেয়া ওর গালে হাত দিয়ে বলল, কি হয়েছে? কিছু না শ্রেয়ু, বলেই হাসলো হেমন্ত। শ্রেয়া তাকিয়ে রইল। লোকটা হাসলে তার বুকে শান্তি লাগে। হেমন্ত ওর গাল টেনে দিল, আদুরে গলায় বলল, আমার বাবুটার আম্মু দিন দিন এত সুন্দর হচ্ছে কেন? বাবুর আব্বুও সুন্দর হচ্ছে কিন্তু। তাই? হুম। এই সুন্দর বাবুর আব্বুর আদর করে দিলে রাগ হবে না তো? লজ্জা পেয়ে বসল শ্রেয়া। তাতেই সম্মতি ভেবে ওকে কোলে তুলে রুমে নিয়ে এলো হেমন্ত। পৌষের কথা আরেকবার জিজ্ঞাসা করলেও উত্তর এলো না। শ্রেয়াও তখন স্বামীর বুকে পরম শান্তিতে শুয়ে আছে। তার একমাত্র ভালো লাগার স্থান এটা। সকাল সকাল মিনুকে চোখের সামনে ঘুরঘুর করতে দেখেই চোখ উল্টে তাকালো পৌষ। মিনু মিনমিন করে বলল, ছোট ভাবি, আপনাকে ডাকে তো। ভুরু কুচকে পৌষ জিজ্ঞাসা করলো, কে? বড় মামা। পৌষ মনে করার চেষ্টা করলো, বড় মামাটা আবার কে? পরেক্ষণেই মনে হলো তৌফিক তালুকদার। পৌষ তারপরে আবার উল্টা জিজ্ঞাসা করলো, কেন ডাকবে আমাকে? আমার সাথে কি কাজ? জানি না তো, কিন্তু ডাকে। তখনই উচ্চ স্বরে কথা শুনল পৌষ। তৌসিফের গলাও শোনা যাচ্ছে সাথে। দরজার সামনে থেকেই কথা আসছে। পৌষ ওকি দিতেই দেখলো তৌসিফকে টেনে সাইডে নিল তাইফা। উচ্চ স্বরে তখন ধমকাচ্ছে তৌফিক। তৌসিফও কম না। তৌফিকের গলা কানে এলো পৌষের, ডাক তোর বউকে, দেখি কত বড় সাহস ওর। পৌষ ভুরু কুচকে এগিয়ে যেতেই হঠাৎই যেন ঝড়ের বেগে ওর গালে থাপ্পড় পড়ল। এত জোরে থাপ্পড় শেষ কবে খেয়েছে ওর মনে নেই। মাথাটা পাক্কা 1 মিনিট ঝিম ধরে রইল। মুখে নোনতা স্বাদ পেতেই পৌষ বুঝলো গালটা কেটে গেছে। হুঙ্কার ছেড়ে তৌফিককে ডাকলো তৌসিফ। এদিকে হু হু করে কেঁদে উঠল পৌষ। ওকে কেন মারলো? কি করেছে পৌষ? হতভম্ব বা খারাপ পৌষ। তাইফা নিজেও চমকে তাকিয়ে আছে। হুঙ্কার ছেড়ে চিৎকার করে ওঠে তৌসিফ, বড় ভাই! তড়িৎ বেগে ছুটে এসে ধরল পৌষকে। নিজের কাছে বাহুতে টেনে নিয়ে আলতো হাতটা ওর মাথায় রেখে রক্তচক্ষু নিয়ে তাকালো তৌফিকের দিকে। হিস হিসিয়ে শুধু শুধালো, কাজটা ঠিক করলেন না? তৌফিক জানে তৌসিফ ঠিক কি করতে পারে, কিন্তু তাই বলে এই মেয়েকেও ছেড়ে দিবে না। আজও পৌষকে জারজ হিসাবেই মেনে আসছে সে তৌফিক। বিয়ের সময় তৌসিফ পৌষকে দেনমোহর হিসাবে যা দিয়েছে তা কল্পনাতীত। গত 1 সপ্তাহ ধরে
নিজের নামের অর্ধেক সম্পত্তিও তৌসিফ পোষকে দিতে চাইছে। তৌফিককে জানাতেই এক বাক্যে না করে দেয়। তৌসিফের কি হয়েছিল আল্লাহ মালুম। ওই প্রথম ভাইয়ের কথায় ওপর দিয়ে গিয়ে সে নাকচ করেছে। তার কথা একটাই, জীবনে তো আপাতত পৌষ বাদে কেউ নেই। তৌসিফের কিছু হলে কেউ যাতে পৌষকে এই বাসা থেকে তাড়াতে না পারে, তাই তৌসিফ পৌষকে নিজের অর্ধেক জীবিত থাকতেই একেবারে দিতে চায়। তৌফিক রাজি না কিছুতেই। আজ সকাল সকাল গার্ডেনে হাঁটতে গেলেই তৌফিক কথা তোলে, তৌসিফকে বলে যাতে সিদ্ধান্ত বদলায়, কিন্তু তৌসিফ তা করবে না। রেগে তখন বাড়ির ভেতরে ঢুকে যায় তৌফিক। ওর বউ ওকে কি বলেছে তা তাইফা জানে না, কিন্তু এতটুকু জানে তৌফিক ভাবছে তৌসিফকে হয়তো পৌষি এইসব পাঠ পড়িয়েছে, না হলে কেন তৌসিফ চাইবে তার সম্পত্তির মালিকানা পৌষকে দিতে। কথা কাটাকাটির এক পর্যায়ে না পেরেই পৌষকে চড় মেরে দিল তৌফিক। তাইফা কোনো মতে টেনে তৌফিককে নিয়ে নিচে চলে যায়। ওরা যেতেই মিনু দরজা লাগিয়ে দিল। ভয়ে ওর বুকটা ধুকপুক ধুকপুক করছে। সোহা নিজের রুমে দাঁড়িয়ে দেখছে সবটা। মিনুর দুঃখী মুখ দেখেই ছোঁয়া বলল, নাস্তা খেয়েছিস? মিনু মাথা নাড়ালো। ওর আজ পৌষের হাতের নাস্তা খাওয়ার ইচ্ছে ছিল, ভালো লাগে খেতে। সোয়ার রুম থেকে বের হতে হতেই বলল, আয় আপা, নাস্তা দিচ্ছি। ছোট ছোট পা ফেলে সোহার পেছনে পেছনে গেল মিনু। কাজের বুয়া একজন বাকি পরোটাগুলো ভেজে রাখলো। তাদের খারাপই লাগলো, এত সুন্দর হাসি খুশি মেয়েটাকে এভাবে থাপ্পড় মারাটা মোটেও ঠিক হয়নি বড় মামার। পৌষকে বিছানায় বসিয়ে ওর গালে হাত দিতে নিলেই পৌষ ব্যথায় কুঁকড়ে উঠল। তৌসিফের চোখ মুখ শক্ত, অথচ দেখেই বোঝা যাচ্ছে সে নিজেও ব্যথিত। তুলা দিয়ে ঠোঁটের কোণটা মুছে দিতে নিলেই উফ শব্দ করে ওঠে পৌষ। তৌসিফ ওর হাতটা ধরে নরম করে হাতে চুমু দিয়েই নরম স্বরে বলল, আই এম সরি হানি, এক্সট্রিমলি সরি। পৌষ কথা বলে না, তার কান্না থেমে থেমে চলছে এখন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এখন। প্রতিবাদী পৌষ এহেন রূপ মোটেও কাম্য নয়। বিনা কারণে তাকে কেন মারা হলো তার উত্তর চাই। তৌসিফ ওর গালে মলম লাগাতে নিলেই কেঁদে ওঠে। ব্যথায় টনটন করা গালে হাত লাগানো যাচ্ছে না। তৌসিফের মন চাইল কারোর বুকে একেবারে বুক খাবলে নিতে এখন। ওর নিজের বুকে অসহ্য পীড়া হচ্ছে, তবে কি ভালোবাসা হলো? পৌষ ভাঙা গলায় বলল, ব্যথা আমি অনেক ধীরে ধীরে করব পৌষরাত, একটু লাগাতে দাও না। বহু কষ্টে মলম লাগাতেই পৌষ উঠে দাঁড়ালো। তৌফিক সাথে সাথেই হাতটা ধরে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? আপনারই ভাইয়ের কাছে, বলেই নিজের গালে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, এটার কারণ কি? আমার অন্যায় আমাকে জানতেই হবে। পৌষকে টেনে নিজের কাছে নিল তৌসিফ। ভালো গালটাতে হাত দিয়ে বলল, আমাকে সামলাতে দাও, নিজের জন্য যথেষ্ট আমি, জানা আছে আমার। ছাড়ুন, উত্তর আমার চাই চাই। কোন সাহসে গায়ে হাত তুলল আমার? কি পেয়েছে কি আমাকে? আমি আমি বলতে গিয়েই কেঁদে ফেলল ও। তৌসিফের সহ্য হয় না এই মেয়ের কান্না। সঙ্গে সঙ্গেই বুকে টেনে নিতেই ওর পিঠের দিকে কাপড় আঁকড়ে ধরল পৌষ। কাঁদতে কাঁদতেই বলল, আমি তো না জায়েজ এখন, তাই না? আপনি না বললেন, তাহলে কেন মারলো? কি করেছে বলুন? কি করেছে পৌষ? তাকে জিজ্ঞাসা করুন। তার কোন ভরা ভাতে আমি ছাই দিয়েছি বলুন? আমি তো এখন জায়েজ, এটা বলুন ওনাকে। হুস, হানি, তুমি কিছু করনি। তোমার ব্যথার থেকেও হাজার গুণ আফসোস ব্যথা দানকারী করবে, দেখো তুমি। পৌষ সাময়িক সময়ের জন্য থামলেও ওর ভেতরে ঝড় থামেনি একেবারে। উত্তর তার চাই চাই। অপরাধ কি তাকে বলতেই হবে। তৌসিফ ওকে বিছানায় বসিয়ে নরম স্বরে বলল, তুমি থাকো, আমি নাস্তা নিয়ে আসছি। কেন,
নাস্তায় এখানে কেন আসবে? আমার কি পা নেই? আমি উঠে যেতে পারবো না? ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। মাথা নেড়ে বলল, চলুন ম্যাডাম। পোষ উঠে যেতেই তৌসিফের চোখ দুটো ক্রমশ লাল হয়ে উঠল। মাথাটা তার এখনো ঝিমঝিম করছে। বড় ভাইয়ের আজকালের আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছে না তৌসিফ। খাবার টেবিলে একদম নীরবভাবে বসা পৌষ। টেবিলে পাউরুটি দেখে ওটা নিতে নিলেই তৌসিফ এসে বুয়াকে ডাক দিল। বুয়াকে দেখেই গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞাসা করলো, পৌষরাত্রা পরোটা ভেজেছে, নিয়ে আসো। বুয়া এনে দিতেই তৌসিফ নিজের প্লেটে নিল। সেখান থেকে ছিঁড়ে ডিম দিয়ে পৌষের মুখের সামনে ধরতেই চোখ তুলে তাকালো পৌষ। তৌসিফ ইশারায় ওকে খেতে বলল। মুখ খুলে খেয়ে নিল পৌষ। সোহা বাঁকা চোখে দেখল সেই দিকে। বিতৃষ্ণায় ওর মনটা ভরে উঠল। এসব আদিক্ষেতা ওর পছন্দ হলো না, বরং সে খুশিই ছিল যখন পৌষকে সবার সামনে চড় মারা হলো। যেই পরিমাণ বার বেড়েছিল, এই মেয়ের জন্য একদম উচিত শিক্ষা ছিল আজ। একটু খেয়েই পোষ উঠে গেল। তৌসিফ ডাকলেও শুনল না। সোজা রুমে ঢুকে বিছানায় উঠে বসল। তৌসিফ নিজের খাওয়াই মন দিল। খেতেও যেন আজ আর ভালো লাগে না। পোষটা পাশে থাকতে থাকতেই অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে এখন। কফিটাও টেবিলে দিত সে। বুয়াকে ডেকে তৌসিফ বলল, আমার কফি আর পৌষরাত যেভাবে চা খায় সেভাবে বানিয়ে রুমে পাঠাও। বলে টিস্যু দিয়ে হাত মুছে উপরে উঠল। রুমে যেতেই দেখল পৌষ পা গুটিয়ে বিছানায় বসা। এখনো পর্যন্ত সে শান্তই আছে। তৌসিফ কেন জানি মানতে পারল না। এত শান্ত পৌষ সে চায় না কখনো। ও ছটফট করা বউটাই চাই সব সময়। নিজেও বিছানায় উঠে পৌষের মুখোমুখি হলো তৌসিফ। আশ্চর্য হয়ে গেল ওর গালে দিকে তাকিয়ে। এক সাইডে হঠাৎই ফুলে উঠেছে। তৌসিফ ভেবে পেল না ঠিক কতটা জোরেই না আঘাত পেয়েছে। রাগে ওর কপালের শিরা ফুলে উঠল। সাইড ড্রয়ার থেকে একটা পেইন কিলার নিয়ে পানির গ্লাসটা পৌষের সামনে দিয়ে বলল, মুখ খোলো। পৌষ মুখটা সরিয়ে নিল। তৌসিফ জানে কাজটা হবে না, তাই আলতো হাতে পৌষের ভালো গালটা ধরে নিজের কাছে ফিরিয়ে বলল, ব্যথা চলে যাবে হানি, প্লিজ কথা শোনো। শুনবো না? আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে নাও। খাবো না একটু? এক ফোঁটাও না। আপনার ভাই কেন মারলো আমাকে? জবাব দিন আমাকে। আমি মানবো না। কি ভেবেছে পৌষের মা বাবা নেই বলে ওকে সবাই আঘাত করবে? এতই সোজা? জোর করে বিয়ে দিল, এখন জোর করেই মেরে যায় আমাকে না? আমি থাকবো না আপনার সাথে। আমাকে এতিমখানায় দিয়ে আসুন। চোখে মুখে কান্নার ছাপ দেখে তৌসিফের বুকে চাপ সৃষ্টি হলো। দাঁতে দাঁত চেপে ও পৌষের মুখে পেইন কিলারটা দিয়ে পানি খাওয়ালো। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি তার আফসোস দেখবে আহনি। একটু ওয়েট করো, তুমিই তার আফসোস দেখবে। আই প্রমিসড ইউ। বলেই পৌষের হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ালো তৌসিফ। চোখ দুটো মুছিয়ে দিতেই চা হাতে মিনু দরজায় নক করলো। তৌসিফ আসতে বলতেই মিনু চায়ের ট্রেটা রেখে নিচু স্বরে বলল, বড় আপা। ওকে, গো নাও। কথাটা না শুনে ওকে যেতে বলল তৌসিফ। মিনু চলে যেতেই চায়ের মগটা পৌষের হাতে দিল তৌসিফ। চা অনেক আদরে পৌষের কাছে দিল। শ্রেয়া কত বলতো ঠোঁট কালো হয়ে যাবে, তবুও গিভ আপ করেনি পৌষ। ওর ভালো লাগে চা খেতে। পৌষের সাথে তাল মিলিয়ে কফির মগে চুমুক দিল তৌসিফ। কি মনে করে বলল, এক সিপি নাও না হানি। পৌষ অবুঝ নয়নে তাকাতেই ওর মগ থেকে এক চুমুক খেলো তৌসিফ। পৌষ সমতায় বিশ্বাসী, তাই তো ঝট করেই নিজেও তৌসিফের মগ থেকে চুমুক বসাতে নিলেই ওয়াক ওয়াক করে উঠল। এত স্ট্রং ব্ল্যাক কফি বাপের জন্মেও সে খায়নি। তৌসিফ হাসল। মুখটা একদম প্যাঁচার মতো করে রেখেছে পৌষ। তৌসিফের হাসি পেয়ে গেল। ড্রয়ার থেকে একটা চকলেট দিয়ে বলল, চুষতে থাকো।
বিছানায় তখনও পৌষ বসা। তৌসিফ রেডি হচ্ছে। মনোযোগ দিয়ে ওকে দেখতে ব্যস্ত পৌষ। আঙ্গুলে আঙ্গুল গুনছে ঠিক কয় পদের স্কিন কেয়ার তৌসিফ করতে পারে। পারফিউম ও পারফিউম একটা লাগায় না, একটা ঘষে ঘষে লাগায়, একটা খালি বডিতে লাগায়, তারপর পোশাকের উপরে দুটো লাগায়। এত সব কম পড়ে বিধায় কানের পেছনে আর হাতে লাগায় আরেকটা। আশ্চর্যের বিষয় হলো হ্যান্ড ক্রিমটাও বাদ রাখে না। তৌসিফ পকেটে ওয়ালেটটা ভরতে ভরতে বলল, আজ ভার্সিটি তো অফ, রেস্ট নাও। কিছু লাগলে বুয়াদের বলবে, নয়তো একটা মিসড কল দিলেই হবে আমাকে। ছাদে যেও মন চাইলে। বলতে বলতে পৌষের একদম কাছে এসে থুতনিতে চুমু দিয়ে নরম স্বরেই বলল, আই উইল কাম সুন হানি। এতটা কাছে আসাতেই তৌসিফের ঘ্রাণে মম মম করে উঠল পৌষের চারপাশ। ঘ্রাণ সামলে উঠতে উঠতেই কখন যে তৌসিফ চলে গেল তা টেরই পেল না। শরীর খারাপ লাগাতে লাইটটা অফ করে শুয়ে পড়ল ও। হালকা হালকা শীতও লাগছে, তাই রিমোট দিয়ে এসিটাও অফ করে দিল। ক্রমশ তাপমাত্রা বাড়তে লাগলো। একসময় কুঁকড়ে উঠল পৌষ। অন্ধকার রুমটাতে কেউ তাকে দেখতেও এলো না। হক বাড়িতে হৈ হৈ রই রই লেগে আছে। পৌষকে আনতে যাবে তারা। হেমন্ত একবার বলেছে শুধু, গত রাতে যে পৌষকে আনতে যাবে। সেই থেকে লেগে গেছে বাচ্চাদের হুড়োহুড়ি। বাবার চাপা উত্তেজনাও দেখা যাচ্ছে হেমন্ত। মা আর চাষি সেই থেকে ভেবে রেখেছে কি রান্না করবে। বাড়ির বড় মেয়ে হওয়াতে সকলের আদরেরও। পরিস্থিতি কবলে পড়ে হয়তো সেদিন তৌসিফের হাতে তুলে দিতে তারা বাধ্য ছিল, কিন্তু কেউ চাইতো না এমনটা হোক। সম্পর্কের খাতিরে তৌসিফকে না করা হয়নি, এতদিন দেখে না কেউ। তাই তো সকাল হতেই লেগে পড়েছে ওরা। হেমন্তের দুই কাঁধে ঝুলছে ইনি আর মিনি। বারংবার তোতলানো গলায় বলেই যাচ্ছে, হেমু ভাই, আপি আসবে কখন? হেমন্ত ইনি মিনিকে টেনে কোলে তুলে বলল, দুটো মিলে চুল টেনে দে, তাহলেই আনবো। ছোট ছোট হাতে থাবা পারছে আর তখন হেমন্তের চুলে। ভালোই লাগে, মাথাটা ব্যথা করছিল, এখন শান্তি লাগছে। চৈত্রকে দিয়ে ও আজ কাজ করিয়েছে। সুযোগের সদ্ব্যবহার করেছে হেমন্ত। শ্রেয়া এতক্ষণ কিছু না বলেও এবার বলে উঠল, আপনি এমন করছেন কেন? নিয়ে আসুন না পৌষকে। হেমন্ত এক পলক বউকে দেখল, মৃদু হেসে বলল, আগে আমার সেবা করুক, খাটাখাটনি আছে অনেক। কিসের খাটুনি এত? পেছন থেকে বাবার গলা শুনল, তাকালো হেমন্ত। অসন্তোষ গলায় তিনি বলেন, নিয়ে এসো যাও। তুমি যাও আব্বু। আশ্চর্য, আমি কিভাবে? যেভাবে বিয়ে দিলেন। হেমুর মা, দেখো তোমার ছেলে কত বড় ঢপবাজ হয়েছে। কাল থেকে ঘুরিয়ে এখন আমাকে বলে যেতে। খুন্তি হাতে বেরিয়ে এলো হেমন্তের মা। ছেলের দিকে তাকিয়ে মায়া মায়া চোখে বলেন, যা না বাবা, কতদিন দেখি না আমার মেয়েটাকে। আড়ামোড়া ভেঙে হেমন্ত বলল, কল ধরছে না তৌসিফ তালুকদার, ধরলেই যাব। অফিসে ঢুকে নিজের কেবিনে ঢুকলো তৌসিফ। ওর বিয়ের সাথে সাথে সাথেই ঢুকলো পেছনে। গায়ের কোটটা খুলেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, বড় ভাইয়ের সাথে হওয়া দুটো শিফট এবং ডিল এখনই ক্যান্সেল করে দাও। সাথে যেই কোম্পানি ওনাকে স্পন্সর করবে তাদের হুঁশিয়ারি করে দাও যে তার সাথে এই কাজ থাকলে আমি তাদের সাথে করা সব ডিল ক্যান্সেল করে দিব। আর হ্যাঁ, আজকের বন্দরে সব জাহাজ শুধু আমারগুলো ঢুকবে। আমার নামে ভাইয়ের একটা শিপও ঢুকবে না। যা আসবে ফেরত পাঠাবে। পিয়া হিমু চমকে তাকালো। নিজের ভাইয়ের সাথে এমন করবে, তাও কিনা তৌসিফ তালুকদার? ভাবা যায়? যে নিজের ভাই বাদে কিছুই বোঝে না, সে করবে এই কাজ? তোতলানো গলায় হিমু শুধু বলল, স্যার, যদি আরেকবার ভাবতেন। জাস্ট ডু ইট ফুল। একদম হাবিলদার ইয়েস স্যারের মতো করে ইমু পড়িমড়ি করে বের হলো। এক দৌড়ে গেল ম্যানেজারের কাছে, পরপর দৌড়ালো এমডির কাছে।
আজকের জাহাজ ভিড়তে না দেওয়ার জন্য। এরপর ছুটল চট্টগ্রামে থাকা তাদের এমডিকে কল করতে। হাই, কত জ্বালা! এই চিকন দেহটা নিয়ে কত দিকেই যাবে ইমো। এমনিতেই শরীরের রসকস নেই, তার মধ্যে এত খাটুনি। জীবনটা আর চলে না। একটা বইয়ের শূন্যতা ওকে কতটা পোড়ায় তা কি বোঝে তৌসিফ তালুকদার? নিজে বিছানায় তো বউ নিয়ে গরম থাকে, তাই আরেকজনের কষ্টটা বোঝে না। কাল কত করে ছুটি চাইলো, দিলই না।